বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশের অনেকের কাছেই যুক্তরাষ্ট্র একটি স্বপ্নের দেশ, বিশেষ করে শিক্ষার্থীদের কাছে। প্রতি বছরই অন্তত কয়েক হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়বার জন্যে উদ্যোগ নেন এবং পড়তে যান। এবং গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের যেসব দেশ থেকে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের জন্য যান তার মধ্যে বাংলাদেশ একটি অন্যতম দেশ, যেখানকার শিক্ষার্থীরা দ্রুততার সঙ্গে তাদের সংখ্যা বাড়িয়ে তুলছেন। এবং এই জায়গায় অনেক শিক্ষার্থীর মধ্যে যাদের উৎসাহ আছে, আগ্রহ আছে, তাদের মধ্যে প্রশ্ন যে এই যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার প্রক্রিয়াগুলো কতটা দুরূহ, এখানে ভর্তি প্রক্রিয়া, এখানে ভিসা ইস্যু, এগুলো নিয়ে তারা অনেকেই নানা সময় চিন্তায় থাকেন, উদ্বেগের মধ্যে থাকেন। এবং আপনারা যারা যুক্তরাষ্ট্রে, বিশেষ করে যেসব শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে পড়তে যেতে চাইছেন কিংবা তাদের অভিভাবকরা যারা সন্তানদের যুক্তরাষ্ট্রে পড়তে পাঠাতে চাইছেন, তাদের সুবিধার জন্যে এবং তারা উৎসাহী হবেন জেনে, আগ্রহী হবেন জেনে যে যুক্তরাষ্ট্রের সরকার এবছর ঢাকা এবং চট্টগ্রামে যুক্তরাষ্ট্রের 25টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে একটি এডুকেশন ইউএস মেলার আয়োজন করেছে। এবং এই মেলাগুলোতে এই 25টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকবেন। তারা শিক্ষার্থীদের বা অভিভাবকদের নানা প্রশ্নের জবাব দিবেন এবং তাদেরকে নানাভাবে সহযোগিতা করবার চেষ্টা করবেন। এবং আমরা জানি যে যুক্তরাষ্ট্রের প্রচুর ছাত্রছাত্রী স্কলারশিপ নিয়েও, নানা গ্রান্টস নিয়েও পড়তে যাচ্ছেন। এবং সেসব বিষয়ে নানা রকমের তথ্য উপাত্ত এই মেলাগুলোতে হয়তো পাওয়া যাবে। এবং শীঘ্রই এই মেলা অনুষ্ঠিত হবে। মেলার রেজিস্ট্রেশন প্রক্রিয়াও দ্রুতই চালু হবে। তবে এই তথ্যাদির জন্যে এবং রেজিস্ট্রেশন করবার জন্যে আপনাদেরকে যুক্তরাষ্ট্র দূতাবাসের যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট, এবং সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেসব পেজ রয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাসের, সেগুলো আপনারা যদি একটু ফলো করেন তাহলে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া বা মেলা সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাদি আপনারা পাবেন। এবং এই বিষয় নিয়ে আজকের এই বিশেষ আয়োজন তৃতীয় মাত্রার, এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার জাস্ট বায়ে বসা আছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের কনসুল জেনারেল নেথান ফুলক। তারপরে রয়েছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাক্টিং পাবলিক অ্যাফেয়ার্স অফিসার শার্লিনা, হুসাইন মর্গান। তারপরে টেবিলের একেবারে বা প্রান্তে রয়েছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের এডুকেশন ইউএসএ প্রোগ্রামের অ্যাডভাইজার সোহেল ইকবাল। আমার ডান পাশে যিনি রয়েছেন তিনি একজন অভিভাবক, তার সন্তান সুবা মুস্তাফিজ, তিনি যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। সুবা মুস্তাফিজের মা সাইমা জাফরিনী মুস্তাফিজ আমার ডান পাশে বসা রয়েছেন। তারপরে রয়েছেন যুক্তরাষ্ট্রের পার্ডু ইউনিভার্সিটিতে এই মুহূর্তে লেখাপড়া করছেন অরুণিমা চৌধুরী, বর্তমানে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত। এবং টেবিলের একেবারে ডান প্রান্তে রয়েছেন লিয়ান গার্ডিনার, যুক্তরাষ্ট্র দূতাবাসের সোশ্যাল মিডিয়া ইন্টার্ন, এবং লিয়াম যিনি সম্প্রতি ইউএসএর একটি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। আপনাদের প্রত্যেকে স্বাগত, ওয়েলকাম টু দ্য শো। এবং আই উড লাইক টু স্টার্ট উইথ শার্লিনা। হোয়াট ইজ এডুকেশন ইউএসএ and how is it affiliated with the US Embassy? Thank you so much, Ziller. Thank you for having us. It's such a great opportunity for us to be here today to talk about such an important initiative. Education USA, many people don't know in Bangladesh, but it's actually a global initiative under the US government. The only US government initiative that will give you the free information, free advice on how to look for opportunities to study in the United States. As you know, here in Bangladesh, many students love to go to the US and they may seek through Google or through their own search engines, they find out their own advice. But at the end of the day, there's actually the one-stop shop that we call Education USA that's under our US Embassy platform. So here in Dhaka, Bangladesh, we have our American Center where we have Education USA advisor. But actually in Bangladesh, we have advisors throughout the country, also in Chattogram and other cities here in all throughout the country. মিস্টার সোহেল ইকবাল, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এডুকেশন ইউএসএ কী ধরনের সেবা প্রদান করে থাকে, যদি আপনি একটু ডিটেইলে বলেন আমাদেরকে। থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস। বাংলাদেশে যে শার্লিনা যেটা বললেন অলরেডি, যে বিভিন্ন সেন্টার আছে এডুকেশন ইউএসএর, ঢাকায় 2টো সেন্টার আছে, চিটাগংয়ে একটা আছে, এবং থ্রু আউট বাংলাদেশ বিভিন্ন জায়গায় আরও কিছু ভার্চুয়াল কানেকশনের মাধ্যমে আমরা বিভিন্ন সেন্টারে সেবা প্রদান করে থাকি। এই সেন্টারগুলোর মাধ্যমে আমরা স্টুডেন্টদেরকে কোন কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য যেতে পারে, সেটার জন্য তাদের কী ধরনের প্রস্তুতি নিতে হবে, কিভাবে স্কলারশিপ বা ফাইন্যান্সিয়াল এইড সার্চ করতে হয়, এবং
যুক্তরাষ্ট্রে আপনারা জানেন যে অ্যাপ্লিকেশন প্রসেসটাকে বলা হয় হোলিস্টিক প্রসেস। তার মানে একজন স্টুডেন্ট একটা তার প্রোফাইলটা তৈরি করবে একটা হোলিস্টিকভাবে, তার শুধুমাত্র রেজাল্ট না, তার রেজাল্টের সাথে সাথে তার বিভিন্ন টেস্ট প্রিপারেশন নিয়ে, যেমন ধরেন এসএটি, এইসিটি বা জিআরই, জিম্যাট বা টোফেল, আইএলস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলো অনেক কিছু নিয়ে তার প্রোফাইলটা তৈরি করবে। এগুলো কিভাবে করে স্টেপ বাই স্টেপ করা যায়, সেজন্য আমরা একটা 5 স্টেপস প্রসেসের মাধ্যমে আমরা এটা গাইড করে থাকি এবং স্টুডেন্টরা তাদের নিজস্ব চয়েস অনুযায়ী ইউনিভার্সিটি সিলেক্ট করে থাকে। এটা তাদের সম্পূর্ণ নিজস্ব চয়েস, কিন্তু এই প্রসেসে আমরা হেল্প করে থাকি। যেমন ধরেন আমরা যখন গতবার বিশ্ববিদ্যালয় যে ফেয়ারটা অর্গানাইজ করেছি, এখানে বিভিন্ন ইউনিভার্সিটিরা এসছে, স্টুডেন্টরা সরাসরি ইউনিভার্সিটির সাথে কথা বলেছে, বাট আমরা ওই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করে দিয়েছি। জাস্ট ফ্যাসিলিটেশনের ভূমিকাটা আপনারা পালন করেন। অরুণিমা, আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো যে হোয়াট আর দ্য কমন মিসকনসেপশনস অ্যাবাউট দ্য ইউএসএ স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস, অর্থাৎ অনেক ছাত্রছাত্রী ভিসার বিষয়টি সংখ্যার মধ্যে থাকে। সো এই প্রসেসটা সম্পর্কে একটু আপনার এক্সপিরিয়েন্স থেকে শুনতে চাই। ভিসা রিলেটেড সবচেয়ে বড় মিসকনসেপশন যেটা ছিল হচ্ছে যে অনেক স্টুডেন্ট ভাবতো যে অনেক এজেন্সি দিয়ে হয়তো ভিসা করানো লাগবে বা কোন ধরনের ভিসা করাতে হবে এটা নিয়ে অনেকের ক্লিয়ার আইডিয়া ছিল না, যেটা আমি পার্সোনালি মানে আমিও জানতাম না, যেটা আমি পরে এডুকেশন ইউএসএর কোন একটা সেশন থেকে ভিসা রিলেটেড একটা সেশন ছিল যেটা থেকে আমি জানতে পেরেছি। আরেকটা যেটা মিসকনসেপশন ছিল যে অনেক ধরনের ফিজ ছিল ভিসা রিলেটেড, যেগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। যেই ফিজগুলো ওটাও আমি এডুকেশন ইউএসএর সেশনস থেকে তারপর জানতে পারার পরে তারপর ভিসা কীভাবে ফিল আপ করতে হয় এবং কি কি জিনিস মাথায় রাখতে হবে ভিসা ফিল আপ করার সময়, ওগুলা আমি জানতে পারি এডুকেশন ইউএসএর সেশনসগুলো থেকে। সো এডুকেশন ইউএসএ হেল্প করেছে। হ্যাঁ, অনেক আপনি কিভাবে এডুকেশন ইউএসএ সম্পর্কে জানলেন যে এরকম একটা প্লেস আছে বা এরকম একটা কার্যক্রম আছে যেখান থেকে আপনি সহায়তা পেতে পারেন? এডুকেশন ইউএসএ সম্পর্কে জানতে পেরেছিলাম ফেসবুকের মাধ্যমে। তো আমি যখন প্রথমে ইউএসএর জন্য অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টার্ট করি তখন আমি অনেক মানে লস্ট ছিলাম, কারণ আমাদের ফ্যামিলি থেকে আন্ডারগ্র্যাডে কেউ ওইভাবে অ্যাপ্লাই করেনি আগে। সো আমি জানতাম না কিভাবে আসলে প্রসেসটা শুরু করতে হয়, কিভাবে ইউনিভার্সিটি সার্চ করতে হয়, কোনভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে, কি করতে হবে। সো একভাবে আমি ফেসবুকে এডুকেশন ইউএসএ পাই অ্যান্ড দেন আমি ওটাতে অ্যাড হয়ে, ওই টাইমে আমি যখন অ্যাপ্লাই করি তখন কোভিড ছিল, তো তখন আরও বেশি আনসার্টিনিটি ছিল, এক্সাম হচ্ছিল না, স্কুল বন্ধ, সব কিছুর মধ্যে অনেক আনসার্টিনিটির মধ্যে দেখলাম যে এডুকেশন ইউএসএতে অনেক লাইভ প্লাস রেকর্ডেড সেশনস ছিল, যেখানে দেখাচ্ছিল যে কিভাবে একটা ইউনিভার্সিটি রিসার্চ করে করে খুঁজতে হয় যেটা আমার জন্য সুইটেবল হবে, বা কিভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হয়, কোন ইউনিভার্সিটিতে কীরকম স্কলারশিপ দেওয়া হয়, ভিসা রিলেটেড ইনফরমেশন, কোন ইউনিভার্সিটিতে ফাইন্যান্সিয়াল এইড কীরকম দেওয়া হয়, ফাইন্যান্সিয়াল এইড বা স্কলারশিপের জন্য কীভাবে অ্যাপ্লাই করতে হয়, এসব রিলেটেড ইনফরমেশন সব আমি ওই লাইভ সেশন বা রেকর্ডেড সেশন থেকে পেয়েছি। তারপর সব মানে প্রসেস আমার ক্লিয়ার হয়। সাবজেক্ট চুজ করার ক্ষেত্রেও কিছু কিছু জিনিসে যেমন আমি হেল্প পেয়েছি। আর সাবজেক্ট চুজ করার জিনিসটা মানে খুবই পার্সোনাল একটা জিনিস, বাট সেশনসগুলো থেকে মানে ওখানে অনেক স্টুডেন্টদেরকে আনা হতো যারা অলরেডি দেশের বাইরে পড়ছে। সো ওদের এক্সপিরিয়েন্স থেকে জানতে পেরেছি যে কিভাবে আসলে আমি আমার মেজর চুজ করতে পারি। আর ইউএসএর এডুকেশনের একটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে মানে যদি মনে না চায় আমি চাইলে সাবজেক্টটা চেঞ্জ করতে পারবো যে কোনো সময়। সেটা অবশ্যই ইউএস এডুকেশনের একটা বড় সুবিধা, যে কোনো সময়। সো এইভাবে আমি জানতে পারি মানে প্রোজ এন্ড কনস অফ স্টাডিং। সো সব ধরনের রিসোর্সেস ইনফরমেশন আপনি এডুকেশন ইউএসএ থেকে পেয়েছেন? হ্যাঁ, সব ধরনের। অ্যাট লিস্ট আমার মানে স্টার্ট করার যতটুকু জিনিস দরকার ছিল আমি সবকিছু পেয়েছি। এবং কোভিডের সময় তো ভিসা নিয়ে এক ধরনের জটিলতা ছিল। হ্যাঁ, অনেক জটিলতা ছিল। সেটা কি আপনাকে খুব কষ্ট পোহাতে হয়েছে? প্রথমে অনেক, কারণ সব স্টুডেন্টদের মধ্যে একটা ভয় ছিল যে ভিসা পাবো নাকি না, কবে ভিসার ডেট দিবে, কারণ সবাই অলরেডি মানে একটা টাইমের পর তো আমরা অ্যাপ্লাই করে ফেললাম, আমরা অ্যাকসেপ্টেন্স লেটার পেতে শুরু করেছি, এখন আমাদের তো ভিসার জন্য ওয়েট করতে হবে। তো
কখন ভিসার ডেট দেওয়া হবে এটা নিয়ে আসলে সবার মধ্যে একটা এখন অবশ্য সেই জটিলতা না, নেই, এখন কাজে অবশ্য এটি এটা নিয়ে আর নেই। আমরা আলোচনা না করি আজকে। আর লিয়াম একটু why should Bangladeshi students consider going to the United States for their higher education, and how diverse was your university in the United States, and did you have any Bangladeshi South Asian friends? Thank you. So I think there are a number of reasons that Bangladeshi students and really all international students should consider going to the U.S. for higher education. For one, as many people know, U.S. degrees from U.S. universities have an outstanding international reputation. Just to give you an idea, among all the Nobel Prize winners since 1901, about almost 1,300 have studied or conducted research in the United States, right? So they make it really far in areas of business, research, government, many different fields, right? Also, U.S. universities are among the top ranked globally. So my own university, the University of Texas at Austin, actually was ranked, I think, 43rd among best global universities by the U.S. News and World Report in 2022. And that's just one public school, right? That's the largest, not the largest, but the top rated state school in the state of Texas. But there are many other schools across the United States that are similarly highly rated. There are also many private universities. You know, everybody's heard of the Ivy League universities that are very, very highly rated. I would also say the U.S. educational system offers an exceptional flexibility to American students and international students to decide their majors. Most public state schools will have core curricula, so students, regardless of the major that they decide, they'll have to choose a certain number of courses in STEM, liberal arts, humanities, a number of different subjects that they will study alongside their degree-specific courses. You know, they'll experience things in many different ranges. And according to statistics, about 75% of college students change their majors at least once in college. So that's evidence that there's a lot of flexibility to decide and even change your mind throughout the process, what you really want to do. Most schools don't even require you to declare your major until about 2 years into the process. So you really have time to choose and find out, you know, get hands-on and figure out what it is you like to do. There's also an immense amount of research opportunity in the United States, right? A lot of public research universities are always funding and looking for students to engage in research and different opportunities to find things out about, you know, different academic subjects, right? So if you want to go into academia, into research, it's a great opportunity as well. And I will say that for international students, what is particularly notable, I think, is that U.S. schools are actually increasing their efforts to recruit international students. I think a lot of people might have been concerned after COVID with changing immigration policies and just, you know, the world seeming a little uncertain about maybe trying to study abroad. But according to a report in 2020 by the International Student Enrollment Snapshot, or that is the report by the Institute of International Education, 82% of institutions in the U.S. are increasing their virtual recruitment, and 64% are committing either as much or more funding to outreach and recruitment at the same level. So a lot of schools in the U.S. are actually trying to get more and more international students to study at their schools. So I think that's really notable for international students. Another thing is diversity. You know, U.S. universities are kind of known for having these really outstandingly diverse student populations in communities. My own school, again, the University of Texas at Austin, is a very diverse school. So it's about 55% women and 44% men. So it's actually more women studying at UT than men, which is, I think, is a great sign of progress. It's very ethnically diverse. It's about 21% Asian, and that's from South Asia, Southeast Asia, East Asia, you know, all of Asia. It's 5.3% Black students, so African Americans. It's 24.8% Hispanic, and then international from other places around the world is 9.8%. We also have multiracial students, it's about 2.7 to 3%, and then a bunch of other different categories, and then it's about 34.6 to 35% white. So it's a very diverse community. I can say, having attended the school, I always found that the community was very diverse and tolerant. You could really find examples of different cultures and cultural exchange anywhere you went. For Bangladeshi students who are interested, there are actually a number of different Bangladeshi student organizations at UT Austin, where they'll host like community outreach programs. They'll have events where they can share aspects of Bangladeshi culture, music, food, different things, and you know, anybody's welcome to come and share with them and learn about the cultures that they're not familiar with. So I would say that is a really big highlight, not just of UT Austin, but of any school in the U.S. You know,
Texas, New Jersey, a lot of states around the Northeast, New York, also California, are all known for having really large Bangladeshi student populations. So these are really popular locations for Bangladeshi students to come study. So there are many different options for students to pursue if they want to study in the U.S. And keep in mind that each state kind of has its own culture and different communities, and so there's a lot to explore and find out about the country. I myself actually have one of my closest friends from UT Austin. His name is Susan Chaudhry. He is from Nepal. So he's one of my closest friends. He's from Southeast Asia. He actually grew up in Nepal. So he lived there until he was about 10 or 11 years old, and then he moved down to Texas, and he was living very close to where I was living in Texas. He only became a U.S. citizen, I think it was this past fall when we were starting our college year then. And that was a really big moment for him, because he'd basically grown up his entire teenage years in the U.S., but he'd finally become a citizen. And it was really just nice and heartwarming for me to see that we'd all kind of welcomed him into our community, and it didn't really matter was he a citizen or not. It was that, he was at UT Austin. He was a Longhorn like I was, and it was just nice to see that regardless of our background and origin, we were all kind of connected in that way. গ্রেট মিস্টার সোহেল ইকবাল, আমরা জানি যে যুক্তরাষ্ট্রে অনেকেই 100% স্কলারশিপ নিয়ে পড়তে চান, এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং স্কলারশিপ সম্পর্কে জানার জন্য শিক্ষার্থীদের আসলে যারা উৎসাহী তাদের কী করা উচিত বলে আপনি মনে করেন, এবং এখানে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস এই বিষয়ে কোনো রকমের সহায়তা দিয়ে থাকে কি না? জি, বাংলাদেশ থেকে যত স্টুডেন্ট পড়তে যায় তার একটা বড় অংশ যারা মাস্টার্স এবং পিএইচডিতে যায় তারা অনেক ফান্ডিং পায়, যেটা গ্র্যাজুয়েট লেভেল আমরা বলি যে প্রচুর স্টুডেন্ট ফুল ফান্ডিং নিয়ে মাস্টার্স এবং পিএইচডি করতে যায়, বিশেষ করে পিএইচডিতে। মাস্টার্সে হয়তো ফুল ফান্ডিং না পেলেও পার্শিয়াল ফান্ডিং পাওয়া যায়। আন্ডার গ্র্যাজুয়েটে বাংলাদেশের স্টুডেন্টরা উত্তরোত্তর ভালো করছে। এখানে যে আমাদের এখানে যে এই প্যানেলের মধ্যে যে স্টুডেন্ট এবং প্যারেন্ট আছে তারাই বলতে পারবেন এটা আরও একটু ভালোভাবে যে তারাও এটা পেয়েছে। স্কলারশিপের জন্য যেটা করি আমরা স্টুডেন্টদেরকে বলে দিই যে কি ধরনের স্টেপ তারা আগে থেকে নিতে পারে, মানে আর্লি করতে হবে, যে কোনো প্রিপারেশনটা আর্লি নিতে হবে এবং অনেক আগে থেকে, এবং এটা ক্লাস 10-এ থাকতেও ওরা স্টুডেন্টরা এই প্রিপারেশনটা শুরু করতে পারে, 11 গ্রেড 12 গ্রেড। সো তারা যদি 2-3 বছর ধরে আস্তে আস্তে করে তাদের প্রোফাইলটা বিল্ড আপ করে তাদের স্কলারশিপ পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে। বাংলাদেশে প্রচুর বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি আছে। আমরা কমিউনিটি কলেজের কথা বলি, লিবারেল আর্টস ইনস্টিটিউশনের কথা বলি, আমরা বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশন ইউনিভার্সিটির কথা বলি, যেগুলোতে বিভিন্ন ধরনের স্কিম আছে। এখানে আমরা আলোচনার মধ্যে এই জিনিসটা হয়তোবা চলে আসবে যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলেও কিন্তু স্টুডেন্টরা রিসার্চ করতে পারে এবং রিসার্চ ল্যাবে কাজ করতে পারে। সেখান থেকেও কিন্তু স্টুডেন্টরা কিছু ওয়েভার পায়, টিউশন ওয়েভার পায়। সো বিভিন্নভাবে স্টুডেন্টরা আসলে তাদের খরচটাকে কমিয়ে আনতে পারে। এবং আমাদের কাছে যখন স্টুডেন্টরা আসে তখন আমরা স্টুডেন্টকে প্রথমে বলি যে কিছু ইউনিভার্সিটি শর্টলিস্ট করে সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটটা থরলি চেক করতে, যে ওখানে রিকোয়ারমেন্টটা কী। ওরা যদি বলে যে হ্যাঁ আমার জিপিএ রিকোয়ারমেন্ট ওই ইউনিভার্সিটির জন্য 3, তাহলে শুধু 3 না, আমি বলি যে ঠিক আছে তুমি একটু 3.5 নেওয়ার চেষ্টা করো। যদি বলে টোফেল স্কোর লাগবে 90, আমরা বলি যে ঠিক আছে আর একটু চেষ্টা করো যাতে একটু বেশি থাকে। বিকজ স্কলারশিপটা অবশ্যই কম্পিটিটিভ এবং 100% স্কলারশিপটা সবাই পাবে না। ইউএসএ এডুকেশনে খরচ একটা বিগ ফ্যাক্টর, ইভেন ফর ইউএস সিটিজেন্স এটা একটা বিগ ফ্যাক্টর। সো কিন্তু বাংলাদেশের স্টুডেন্টরা ভালো করছে, তারা চেষ্টা করছে, তারা খুবই ডিলিজেন্ট, তারা হার্ডওয়ার্কিং, এবং তারা এই কারণেই অনেক বেশি স্কলারশিপ প্রতি বছরই পাচ্ছে। Mr. Nathan Flook, I have seen advertisements for agents promising to get students visa to study in the United States. And does paying someone, some sorts of agents to do the application for you make it easier to get a visa? And will the 3C visa policy have any impact on the students' visas? Thank you for the opportunity to be here. It's very common for many applicants of student visas or other type of visa applicants to use visa brokers, travel agencies to help them book their appointments, and that's fine, that's okay. I think with students, the issue with visa brokers is, it's fine and it's okay. It's not required. People can book directly on our website, but visa brokers can help to secure an appointment just like you can as an individual. Where those brokers start to lead someone down the wrong path, where they start to coach people on this is how you need to answer your questions, or you need to have this document, and start to provide
other services, and some of them, to be quite honest, engage in fraud, then they are doing that applicant a disservice. Because when they come in and they have an interview with a consular officer, if that officer is not satisfied that the applicant meets the eligibility criteria based upon their own circumstances, not what someone told them to say, but their own circumstances, that can lead applicants astray. So the direct answer to your question is no, visa consultants, visa brokers are not required. There are certain services that they may provide which are completely legitimate, booking appointments and things of that nature. There are others who may provide other types of services which we do not condone. And then really quickly on the 3C issue, the Secretary of State announced the 3C visa policy to promote free, fair, and peaceful elections in Bangladesh. And the information is available on the U.S. Embassy website. It's also available on the State Department website. But if an individual is found to participating in activity which might undermine the election process here in Bangladesh, then their family members may be subject to that policy as well. So if a family member is a student visa applicant, then yes, there's potential that they could be impacted by 3C. থ্যাংক ইউ মিস সাইমা জাফরিনী মোস্তাফিজ, আপনার সন্তান আমরা জানি যে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন, এবং আমি যেটা জানতে চাইব যে যুক্তরাষ্ট্রে কেন, অন্য কোনো দেশে নয় কেন? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ টু ইনভাইট আস। যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রধান তিনটি কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রে প্রথমত অন্যান্য কান্ট্রির চেয়ে অ্যাকসেপ্টেন্স রেট অনেক বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে। আর সেকেন্ড হচ্ছে যুক্তরাষ্ট্রের ডাইভার্সিটি, যেটা উনি বললেন, ডাইভার্সিটি অনেক বেশি। একটা স্টুডেন্ট গেল একটা সাবজেক্ট নিয়ে, কিন্তু সে গিয়ে দেখলো যে ওখানে ভালো লাগছে না, সে আরও কমফোর্ট জোন ফিল করছে, বা আরও রিসার্চের সুযোগ যেটা আছে, যারা অনেকে রিসার্চ বেস থাকে স্টুডেন্ট, ওরা চেঞ্জ করতে পারছে। আর তৃতীয়ত হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। অনেক আমাদের দেশে বেসিক্যালি যেটা হয় যে ফ্রেঞ্চ অ্যান্ড স্প্যানিশের মধ্যে বাঙালিদের একটা ভীতি আছে, বাট ইংলিশের প্রতি বাঙালিদের একটা স্টুডেন্টদের ভীতিটা একটু কম। যার জন্য তারা ওখানে গিয়ে কোপ আপ করতে পারে, ওদের লিটারেচার প্রবলেমটা হয় না। এবং যুক্তরাষ্ট্রে আসলে সবচেয়ে পাঠানোর প্রধান কারণ হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটির দিক দিয়ে যুক্তরাষ্ট্র অনেক বেশি, আমার কাছে মনে হয়েছে অনেক বেশি বেস্ট। বাবা মায়েরা কম্প্রোমাইজ করতে চান না, বাট আমরা যেটা দেখেছি ওদের রিসার্চ করে যে ওরা স্টুডেন্টদের জন্য অনেক বেশি সেফটি অ্যান্ড সিকিউরিটি সিস্টেমটা ভালো করেছে। সো আপনি নিশ্চিন্ত বলা যায় সন্তানকে পাঠিয়ে, লোকাল গার্জিয়ান আছে কোনো? না, কোনো লোকাল গার্জিয়ান প্রয়োজন পড়েনি, কারণ বিইউপিডিতে এত বেশি সিকিউরিটি ওদের এটা আছে। আমার মেয়ে যখন রাত্রে পড়ছে, অনেক সময় দেখা যাচ্ছে 3টা বেজে যাচ্ছে, তখন সে যখন কল করছে বিইউপিডির সিকিউরিটি সিস্টেম ওকে রুমে ডর্মে পৌঁছে দিচ্ছে, যেহেতু ডর্মটা লাইব্রেরি থেকে একটু দূরে পৌঁছে দিচ্ছে। সো আমি মনে করছি অন্যান্য এটা বেসিক্যালি যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে, স্টুডেন্টদের জন্য সেফটিনেসটা খুব বেশি অ্যালার্টটা ওরা করে। বাট আমি এটা দেখে ওদের অনেকগুলো, আমি প্রায় 2500 ইউনিভার্সিটি রিসার্চ করেছি। 2500? Yes, and after that I am decided that Vanderbilt University is the one of the top university of USA, because my daughter wants to research, she likes research and she likes physics and biomedical engineering মধ্যে যুক্তরাষ্ট্রে ইউএসএতে ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি 100-এর মধ্যে 94th র্যাঙ্কিং আছে। সো সবকিছু মিলিয়ে, এবং সে যেহেতু 100% স্কলারশিপ পেয়ে গেছে, এবং সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হচ্ছে যে না, ইউএসএ ইজ দ্য বেস্ট ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। অ্যান্ড ইউএসএতে যাওয়ার পেছনে আসলে ওর এই ইউনিভার্সিটি চুজ করার পেছনে সবচেয়ে বেশি হেল্প করেছে আমি বলবো যে এডুকেশন ইসে কিছু ভিডিও, আমরা যেহেতু সেমিনার করেছি, অনলাইনে সেমিনার করেছি, ওগুলো করার পরে সে দেখলো যে ওখানে বিভিন্ন কনসালটেন্সির মাধ্যমে ওনারা যাদেরকে নিয়ে এসছেন, ওদের কাছ থেকে শুনে ও জিনিসটাকে বেশি আমরা বেশি অ্যাবজর্ব করতে পেরেছি যে না, ইউনিভার্সিটিতে হিসাবে পড়াশোনার জন্য, হায়ার স্টাডিজের জন্য ইউএসএ ইজ দ্য বেস্ট। গ্রেট। সো মেয়ে রিসার্চ করবে, কারণ মা যে পরিমাণ রিসার্চ করেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অরুণিমা, একটু শুনতে চাই নিজের এক্সপেরিয়েন্সের উপর ভিত্তি করে যে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পড়তে গেলে কি ধরনের সুবিধা পাওয়া যায় বলে আপনার ধারণা? আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় সুবিধা যেটা আমি পার্সোনালি মনে করি, যেটা আমি পেয়েছি, সেটা হচ্ছে মানে
রিসোর্সেস, যেটা অপরচুনিটিস, যেটা বাংলাদেশে বা অন্য কোথাও হয়তো ওইভাবে নেই। মানে আপনি শিওর হলেন কেন? বাংলাদেশেরটা না হয় বোঝা গেল যে এই দেশের নাগরিক, আপনি অন্যান্য দেশে যে নেই সেটা নিশ্চিত? সেটা হচ্ছে যে আমাদের ইউএসএ তে এত বেশি রিসোর্সেস অ্যাভেলেবল। এগেন এটা অবশ্য পার্সন টু পার্সন ডিপেন্ড করে, কারণ একটা মানুষ যদি রিসোর্স পাওয়ার পরেও ওই অপরচুনিটিটা না নেয় সেটা আসলে তার লস। কিন্তু মানে প্রচুর রিসোর্সেস অ্যাভেলেবল, কারণ আমার মনে আছে আমি যখন প্রথম সেমেস্টারে যাই, আমি একে তো ইউএসএ তে আমার কোনো ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার নেই, তো যাওয়ার পরে লোনলিনেস, তারপর ফ্যামিলি মেম্বার থেকে এত দূরে, তারপর পড়ার প্রেশার, সব কিছু মিলিয়ে ক্লাসেস অনেক ডিফিকাল্ট ছিল। তো সব কিছু মিলিয়ে একটা খুবই খুবই কষ্টকর একটা জীবন ছিল আমার ফার্স্ট সেমেস্টারটা। তো তারপর আমি দেখলাম যে না, ওখানে অ্যাকচুয়ালি অনেক একাডেমিক সাকসেস সেশনস, তারপর হেল্প সেশনস ছিল, যেটার জন্য আমি পার্সোনালি আমার একাডেমিক লাইফে অনেক বেশি হেল্প পেয়েছি। এছাড়া অনেক স্টুডেন্ট অর্গানাইজেশন আছে, যেটার কারণে আমি আমার যে হবিসগুলো, আমি গান করতে খুব পছন্দ করি, সো আমি আমার হবিসগুলোকে খুব ভালোভাবে কালটিভেট করতে পেরেছি। আমি অন্য ইউনিভার্সিটির কথা জানি না, কিন্তু পড়াতে প্রায় 1000টা স্টুডেন্ট অর্গানাইজেশন আছে, সো ইটস হার্ড নট টু গেট ইন টু ইয়োর হবিস। তারপর এটার পাশাপাশি মানে সার্টিফাইড কাউন্সেলিং, ফ্রি কাউন্সেলিং সেশনসও আছে ফর দোজ হু নিড ইট। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার সবচেয়ে বেশি যেটা পছন্দ, যে ইউএসের কারিকুলাম সিস্টেমটা এমনভাবে ডেভেলপ করা যে আমি আমার ফার্স্ট ইয়ার শেষ করার পরপরই আমার রিসার্চ বা ইন্টার্নশিপ করার একটা অপরচুনিটি থাকবে, যেটা আমি যেটা দেখেছি বাংলাদেশে আমার ফ্রেন্ডস সার্কেলে যারা আছে তারা ইউজুয়ালি ফোর্থ ইয়ারের পরে এটা করতে পারে। সো আমি 4 বছরে আমি আরও বেশি স্কিল ডেভেলপ করতে পারবো, যেটা আমার চাকরি বা হায়ার স্টাডিজ, পিএইচডি, মাস্টার্স যদি করতে চাই আমার পরবর্তী ক্ষেত্রে আরও লাগবে। Great. Mr. Nathan, why do you have interviews, and what advice can you provide to the students who are currently preparing for their student visa interviews? So under U.S. law and regulation, a consular officer must make a determination that the visa applicant meets the eligibility criteria for the visa. And so in most visa classifications, that requires an interview with a consular officer. And the best advice that I can tell applicants is for a student visa applicant, they need to be prepared to demonstrate that they have the financial resources to cover that first year of study in the United States and how they plan to cover the subsequent years. They need to have their I-20 form, which is issued by the academic institution, for them to come in and have their interview. And they should come in and just answer the questions truthfully and naturally. It's going to be a quick interview. We have to see a lot of people as quickly as we can. And then for almost all cases, at the conclusion of that interview, the individual will know then and there whether or not they've met the eligibility criteria for the visa. I would like to take this opportunity as well to point out that there are some student visa applicants who may not require an interview. We have an interview waiver process. So if you are a student visa applicant and you've had a visa of a different type or a student visa before, you might be eligible for interview waiver. And we, because of the backlog, because of COVID, we strongly encourage anyone who may be eligible for the interview waiver or Dropbox process to submit their application via that method, because of the backlog in order to get an interview right now. Sounds good. Sharlina, tell us more about the Education USA fairs, and how will they join, and what can they learn from those fairs? Thank you. I think everyone learned from this incredible panel that there's so many amazing opportunities in the U.S. Whatever you want to study, whatever you want to pursue, undergraduate, graduate. Now we're seeing in Bangladesh thousands of students every year who want to study both undergraduate and graduate. So we see that growing need, and that's why we have these fairs. And actually, it's incredible that now we're seeing American universities from almost every single state in the United States. They want to recruit here in Bangladesh. So why do we do the fair? Why do we do fairs versus all the brokers? They have their fairs. Why choose us, right? That's the question. I would say the answer is you will not get a fair like ours anywhere else in Bangladesh.
We do fairs, of course, now, as my colleague Sohel Iqbal mentioned, not just in Dhaka, but also in Chattogram. We just did one in both cities earlier this year, 2023, and we will do 2 more in September. So I really look forward to seeing not just students from, I know we see here in Dhaka so many amazing students, but I have met enough amazing Bangladeshi students from all the districts of Bangladesh who have the quality, the potential, but they don't know how to ask the question. And this is the one time they get to go to the fair and go talk to the university representative themselves. Ask the question, see the flyer, read in person, and just take that opportunity to engage right there. I know in this day and age, we go online, we Google, we think we can find the answer, right? But I think for the students who are so interested, they get too much information. So sometimes this opportunity to go to the fair is that unique opportunity to engage in person and meet those representatives. And sometimes I know, I'm from New York, so many Bangladeshi students in New York, right? They want to go study in New York, but they have no idea there are amazing Bangladeshi students studying at great universities in Wisconsin, in states they never heard about, that have huge, vibrant communities like Liam mentioned. So we want them to meet that representative, and then they can learn, oh wow, wait, there's Bangladeshis in Texas, there's Bangladeshis in Ohio, there's Bangladeshis literally in every state in the United States, and we want them to learn directly from the American university themselves. Nathan, what is a Super Friday and what impact have they had? So I think everyone is aware the COVID created significant visa backlogs, specifically interview backlogs. And so what Super Fridays are is our staff volunteer. They get paid for the hours that they work, but they volunteer their time to come in and work on weekends to do as many visa interviews that we can do, just to try to reduce these backlogs to the best that we can. It's going to take time for us to get through the backlog and the demand that is built up in Bangladesh. We have to be honest about that, but at the same time, we want to try to get as many people through the process as possible. So to date, in the past year, we've already done 16 Super Fridays. Sometimes it's immigrant visas, sometimes it's non-immigrant visas, but for those non-immigrant visas, I know that we've conducted over 6,000 non-immigrant visas, and at least half of those would be student visa interviews just on those Fridays. So we're doing everything that we can to try to reduce the wait times. In addition, we've added some more appointments in the afternoon specifically for students as we get closer to that fall traditional start of the school year. You talked about this earlier, but again, I'm questioning you that do you recommend students use agents or brokers to prepare for their interview? Because we saw a lot of brokers, agents in social media. They're just So let's keep in mind that a travel agency or a visa broker, and there's a full range of different services that they offer. What's in it for them? And every time you take a service from that broker or that agency, you're paying for that service. So the truthful answer, and there's all sorts of information on the U.S. Embassy website, the State Department website, on this is how you book a visa appointment, and you can continue to watch that website as appointments become available, because sometimes we're able to add more than we did originally. But if you use a visa broker, then usually there's a fee for that service. And I think the thing that can be discouraging to consular officers who interview student visa applicants is that sometimes there's a student visa applicant that for whatever reason they may not qualify for the visa, but they keep going to a visa broker who insists that, oh, you just had bad luck on that day. And this individual has been interviewed multiple times, and they keep paying their money to that broker and coming in and having another interview where maybe they just didn't meet the qualification criteria. And why is that happening? Because it's in the broker's interest. So you, as an individual, if you're an individual applicant, many travel agencies and brokers offer legitimate services and many don't. So you do not need to use the services of a visa broker. We have Education USA. They're here to explain the U.S. student visa process. We have the website
It's U.S. Embassy But, website. It's the official information. And if you do use a broker, you do so at your own risk. But does the U.S. Embassy endorse the social media groups or brokers? If it's not affiliated with the U.S. government, so if it's not Education USA, if it's not the U.S. Embassy, if it's not the State Department website, we do not endorse any other information that's out there that's not affiliated with the U.S. And government. Is there any emergency telephone number of the consular section at the embassy? I think the best way for communication is we have a service for visa information for any type of visa, and there's a website, and through that website you can email. There's all sorts of different communication methods, and the website is www.ustraveldocs.com/BD. You can repeat again. Okay, certainly. www.ustraveldocs.com/BD. You can get to this website through the U.S. Embassy website, but there's different communication methods, phone, email, etc. on if you have a specific visa inquiry or you've applied for a visa and you have a specific case inquiry, they can help point you in the right direction. Mr. Sohel Iqbal, আমেরিকান সেন্টারের মেম্বার হলে কি কি ধরনের সুবিধা পাবে এই শিক্ষার্থীরা যারা যেতে চায়, এবং আমেরিকান সেন্টার এবং ইএমকে সেন্টার যেটি আছে এগুলো এক কিনা বা ডিফারেন্সটা কি? সুবিধাটা হলো গিয়ে যে এডুকেশন ইউএসএ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড একই প্রোগ্রাম একইভাবে এই প্রোগ্রামটা চলে। সো আমাদের বাংলাদেশে যে আমেরিকান সেন্টার, ইএমকে সেন্টার, আমাদের চিটং সেন্টার এবং অন্যান্য সেন্টারের কথা আমরা যেটা বললাম, মোটামুটি সার্ভিসগুলো সব একই। আমেরিকান সেন্টারের মেম্বার হতে গেলে একটা প্রসেস আছে, ইএমকে সেন্টারের মেম্বার হতে গেলে আরেকটা প্রসেস আছে, বাট অ্যাডভাইজার, আমার মতো যারা অ্যাডভাইজার আছে, আমরা সব একই ধরনের সার্ভিস প্রোভাইড করি এবং মোরাললেস দ্য রিসোর্সেস আর দ্য সেম, নো ডিফারেন্স। আর আমরা আসলে একটা টিমেই কাজ করি, সবাই আসলে একটা টিমে। এবং এই যে এডুকেশন ইউএসএ ফেয়ার যেটা আমার কলিগ শার্লিনা বললেন, একই আর কি, আমরা সবাই মিলে একসাথে কাজ করি এই ফেয়ারটা অর্গানাইজ করবো। অরুণিমা, আবার একেবারে গোড়ার প্রশ্নে যাই, একদম শুরুর প্রশ্ন, যে যুক্তরাষ্ট্রকে তুমি কেন বেছে নিলে? আমি তুমি করে বললাম, অনেক ছোট তুমি আমার। যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়ার মূল কারণ ছিল হচ্ছে আমি চুজ করেছি কম্পিউটার সায়েন্স আমার মেজর হিসেবে। তো আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক রিসার্চ করেছি, আমি প্রায় 20 থেকে 22টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি, অনেক রিসার্চ করেছি। আমার সাথে আমার মাও অনেক রিসার্চ করেছে ইউনিভার্সিটিতে, কারণ অ্যাজ আই হ্যাভ মেনশন আর্লিয়ার যে আমার ফ্যামিলি থেকে আন্ডারগ্রেডে আগে কেউ অ্যাপ্লাই করেনি। সো অনেক রিসার্চ করার পরে আমি দেখলাম যে আসলে আমার মেজরের জন্য এবং যেটা বললাম ইন্টার্নশিপ রিসার্চের জন্য যেসব অপরচুনিটিস যেগুলো চাচ্ছিলাম আমি, আমার রিকোয়ার্ড যেগুলা ইচ্ছা ছিল, সেগুলোর জন্য ইউএসএ ভালো। এবং পার্ডু যেখানে আমি পড়াশোনা করছি এখন, ওটা আমার ওয়ান অফ দ্য মানে ড্রিম কলেজেস ছিল। সো যেহেতু ওখানে হয়ে গিয়েছিল, তাই আমি আর অন্যদিকে তাকাইনি আর কি। Great. Sharlina, what are the activities that U.S. Embassy does in Bangladesh to promote opportunities for Bangladeshi students? Great. Yeah. So my colleagues have already mentioned, Sohel Iqbal mentioned a little bit about our Education USA services. আর আমি একটু বাংলাও বলতে পারি যে আমাদের আসলে আমাদের আমেরিকান সেন্টার, ইএমকে সেন্টার ছাড়া তো অবশ্যই আমাদের 4টা আমেরিকান কর্নার আছে। আর আসলে বেশিরভাগ ঢাকায় যে রেজিডেন্ট আছে সবাই তো জানে যে ও আমার এরকম সেন্টার আছে, আমার এরকম সার্ভিস থাকবে। কত বড় বড় ভালো বড় নাম ইউনিভার্সিটি আছে, ঢাকা ইউনিভার্সিটি, যে সবাই পড়াশোনা করে, যে ওদের কাছে তো ইনফরমেশন 1 সেকেন্ডে পেয়ে ফেলে না। বাট আমরা যে ফোকাস করি, আমি এখন 2 বছর হয়ে গেছি যে আমি এখানে ডিপ্লোম্যাট হিসেবে এমবাসিতে কাজ করতেছি। আর এই 2 বছর আমি 6টা ডিভিশন আমি ট্রাভেল করতে পারছি। আর আমরা যে ইউএস এমবাসি প্রোগ্রাম করি, আমরা জাস্ট এডুকেশন ইউএসএ, আমেরিকান সেন্টার, আমেরিকান কর্নার হিসাবে শুধু প্রোগ্রাম করি না, আমরা স্টুডেন্ট এনগেজমেন্ট, স্টেম এনগেজমেন্ট, এনকারেজিং বাংলাদেশি ফিউচার জেনারেশন কেমন করে নিজে থেকে উঠতে পারবে, নিজে থেকে ডিসিশন বানাতে পারবে। যে আমরা অরুণিমা থেকে শুনতেছি যে পার্ডুয়ে নিজে থেকে পড়াশোনা করে নিজে থেকে বার করছে না, আমরা তো
আমরা ইনফরমেশন দিই বাট আমরা তো ডিসিশন বানাতে পারবো না সো দ্য ইউএস এম্বাসি ইজ হিয়ার টু বি আ পার্টনার টু দ্য বাংলাদেশি পিপল অ্যাজ উই হ্যাভ বিন ফর সো মেনি ডেকেডস আর আমরা 50 বছর উপর অলরেডি রিলেশনশিপ হয়ে গেছে আর আরও বাড়বে হোপফুলি উইথ দিস নেক্সট ফিউচার বাংলাদেশি জেনারেশন সো উই আর অলমোস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম সো অরুণিমা তুমি কিছু যোগ করতে চাও যেটা আমরা আলোচনা করিনি বা তুমি যারা পড়তে যেতে চায় তাদের তোমার কাছ থেকে শুনে কাজে লাগবে বা উৎসাহিত হবে আমার জাস্ট একটাই জিনিস বলার আছে সেটা হচ্ছে যে রিজেকশন আসতে থাকবে এটা খুবই নর্মাল কারণ আমরা যখন অ্যাপ্লাই করি আমাদের তুমি কটাতে অ্যাপ্লাই করেছিলে কটা ইউনিভার্সিটি আমি প্রায় 20-22টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি উইচ ইজ আ লট আই থিংক 8টা 9টা থেকে এসেছে তো আমাদের অলওয়েজই যখন আমরা ইউএস ইউনিভার্সিটির কথা চিন্তা করি তখনই মাথায় আসে হার্ভার্ড এমআইটি আইভি লিগস সো ওগুলাতে চান্স পাওয়া অ্যাকচুয়ালি অনেক বেশি ডিফিকাল্ট সো ওইগুলাই যেন সব সময় টার্গেট না থাকে দেয়ার আর আদার গ্রেট ইউনিভার্সিটিজ যেগুলাতে আসলে আরও অনেক বেটার অপরচুনিটিস আছে যেমন আমি বলবো আমি যে ইউনিভার্সিটিতে পড়ি এখন ওখানে মানে আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য বেস্ট ফিট ফর মি সো একটাতে না হলে আমার জীবন শেষ হয়ে গেল আমি আর পড়তে যাব না এটা যেন না হয় মানে হোপ রাখা উচিত জীবন আসলে কিছুতেই শেষ হয় না তাই না সায়মা আপনি কিছু যোগ করবেন আমি বলতে চাইবো একটা কথা যে এডুকেশন ইউএসএতে আসলে পড়াশোনার ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যারা টার্গেট করছে তাদেরকে বলবো যে তোমরা পুরো প্রসেসটা জানো এডুকেশন ইউএসএর মাধ্যমে ওখানে কিন্তু 3টা প্রসেস আছে ED1 ED2 অ্যান্ড RD সো তোমাদের টার্গেট রাখতে হবে কিভাবে তোমরা করছো ED1 করছো বা ED2 করছো অথবা RD করছো বেসিক্যালি আমার মেয়ের ক্ষেত্রে যেটা হয়েছে ও ED1 এ করেছে একটা থেকেই সে অ্যাকসেপ্টেন্স রেটটা ফার্স্টেই সে পেয়ে গেছে তো এটা এমন অনেক মনে করে যে অনেকে যে একটাতে হলো না যেটা অরিমা বললো ডিপ্রেসড এটা হয়েও না তোমরা এডুকেশন ইউএসএর ওয়েবসাইটটা দেখো ইউএস অ্যাম্বাসির ওয়েবসাইট দেখো বিশেষ করে আমেরিকান সেন্টার থেকে কিন্তু অনেক ইনফরমেশন তোমাদেরকে দেওয়া হচ্ছে ভিডিও দেওয়া হচ্ছে তোমরা সেগুলো দেখে ভালো করে তারপর ডিসিশন নাও ভেঙে পড়ার কিছু নাই চেষ্টা চালায় যাও অবশ্যই একটা ভালো জায়গায় তোমার আইভি লিগ হতে হবে এমন কোনো কথা নেই বাট ভালো ইউনিভার্সিটি ইউএসএ তো অনেক বেশি নট এ সিঙ্গেল স্ট্যানফোর্ড নট এ সিঙ্গেল এমআইটি দ্যাটস নট এ ম্যাটার ভালো পড়াশোনার জন্য তোমাদের যেখানে যাওয়া উচিত তুমি মনে করছো তুমি এখানে কমফোর্টেবল তোমার সব দিক দিয়ে মিলতে হবে পারিবারিক অবস্থা মিলতে হবে ইকোনমিক্যাল অবস্থা মিলতে হবে সব কিছু মিলে তোমার যেটা মনে হচ্ছে যে হ্যাঁ এটা আমার জন্য পারফেক্ট তুমি সেটা পেয়ে যাও এবং ভেঙে পড়ার কিছু নয় কোপ আপ করার চেষ্টা করো ওখানে গিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি প্রবলেম হয় কোপ আপ করতে প্রবলেম হয় সেটা যেন না হয় অনেক কাউন্সিলিং আছে অনেকের সাথে শেয়ার করো কারোর সাথে বাঙালি অ্যাসোসিয়েশন আছে শেয়ার করো হেল্পফুল সবাই আছে এবং আমি বিশ্বাস করি ইউএসএ গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য অনেক বেশি হেল্পফুল অনেক বেশি তারা সাপোর্ট করে এবং এনকারেজ করে কীভাবে নেক্সট করে এবং রিসার্চের ব্যাপারে যারা আগ্রহী তারা আমরা বলবো যে ইউএসএ হচ্ছে রিসার্চের জন্য বেস্ট আমার মেয়ে অলরেডি ওখানে এখনও 3টা রিসার্চ এসে করছে অলরেডি সে আসেনি সামার ভ্যাকেশনে রিসার্চের জন্য সো আমি বলবো তোমাদের জন্য লাইফে স্ট্রাগল যদি করতে চাও অবশ্যই যাও ইউএসএর জন্য বেস্ট অপশন হিসেবে বেছে নাও বলবো না বাংলাদেশে ভালো ইউনিভার্সিটি নেই অবশ্যই আছে বাট ইউএসএ তোমাদের জন্য যারা অ্যাম্বিশাস তাদের জন্য ইউএসএ ইজ দ্য বেস্ট মানে স্ট্রাগলটা তো সাময়িক ব্যাপার স্ট্রাগল করলে আসলে ভবিষ্যৎটা তৈরি হবে সবখানেই করতে হচ্ছে আমাদের দেশেও করতে হবে এটা বাইরেও করতে হবে লিয়াম উড ইউ লাইক টু অ্যাড এনিথিং Any last pieces of advice? Just want to say, I think anybody considering education in the USA is on the right track. I think it's a great opportunity for anybody. It's really something you should think about because it is a great opportunity to learn more, and not just academically, but to meet different people, experience different cultures. I think there really is something to the idea that the U.S. is kind of a melting pot, you know? You're not just going to America for America, you're going there to meet people from Mexico, from Spain, from Peru, from the Dominican Republic, from places in Europe, from places in Asia and Africa, I mean, anywhere across the world. So I think you should be open to the idea that, you know, you can go there to meet people who aren't just Americans. I mean, everybody falls under that category, and I think that's another great thing, that it's a unifying label that we can all share. But it really is a great opportunity to learn more about the rest of the world. Mr. Sohel Iqbal. সো আমি সবাইকে বলবো যে সবার সাথে তাল মিলেই বলবো যে আর্লি স্টার্ট করো
সময় অনেক আগে থেকে শুরু করতে হবে, 2-3 বছর আগে থেকে প্ল্যান করতে হবে। টেস্ট প্রিপারেশন যেগুলো আছে, যে টোফেল বা আইএলস, এই যে এগুলো আছে, এগুলোর জন্য ওয়েল প্রিপেয়ার থাকতে হবে। একটা ভালো রিকমেন্ডেশন লেটার নিতে হবে ইউনিভার্সিটির জন্য, যে 2-3টা ভালো রিকমেন্ডেশন লেটার তৈরি করতে হবে, এটার জন্য একটা প্রিপারেশন আছে। তারপরে এসের উপর কাজ করতে হবে, যেটা অ্যাপ্লিকেশনের জন্য একটা পার্ট, ইম্পর্টেন্ট একটা পার্ট, অ্যাডমিশন এসে। এবং আমি জানি যে বাংলাদেশে যত ভালো ভালো মানে ছেলেরা মেয়েরা যারা স্কলারশিপ পাচ্ছে, তারা এসের উপরে অনেক বেশি জোর দিয়েছে। তো এরকম করে প্রত্যেকটা জিনিসের উপরে সময় নিয়ে দীর্ঘদিন ধরে, এবং এডুকেশন ইউএসএ ফেয়ারে আসতে হবে, আমাদের মেম্বারশিপ নিতে হবে, আমাদের সাথে কথা বলতে হবে, এবং নিজে নিজে চেষ্টা করতে হবে। ডিপলি ইউনিভার্সিটির ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটটা, যে অরুণিমা বললো যে পার্ডু ইউনিভার্সিটির ওয়েবসাইটটা সে থরলি দেখেছে, আপা বললেন ওনার মেয়ে ওনার জন্য ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থরলি ইয়ে করেছে। কারণ আমাকে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য বেস্ট ফিট ফর মি। হ্যাঁ, সো আমি যদি ওইটা যদি ঠিকমতো করতে পারি, তাহলে আমার অ্যাপ্লিকেশনটা স্ট্রং হবে, এবং অ্যাপ্লিকেশনটা স্ট্রং হলে ফাইন্যান্সিয়াল এইড পাওয়া, স্কলারশিপ পাওয়া এবং অ্যাডমিশন পাওয়ার চান্স অনেক বেড়ে যায়। এবং ইউএসএতে 4000-এর উপরে ইউনিভার্সিটি কলেজ আছে অ্যাক্রিডিটেড, এবং এর সবগুলোই ভালো, এবং এর মধ্যে থেকে যেটা আমার জন্য সুইটেবল, মানে স্টুডেন্টের জন্য সুইটেবল, সে সেখানেই অ্যাপ্লাই করবে, এবং কোনো হেল্প দরকার হলে এডুকেশন ইউএসএ আছে। মিস্টার নাথান ফ্লুক। Apply early. Yeah, that's what he was saying. Plan in advance. The U.S. embassies, we're going to do everything we can try to do to get as many prospective students who haven't had an interview before to get an interview, to give them an opportunity to study in the United States. But because of the demand, because of COVID, we're not going to be able to get through them all. So in that case, if you have an appointment scheduled after your school start date, then start talking to your school. Maybe you can start in a later semester when you do have your appointment. So we have some people who might have appointments right now for like December or January. Then talk to your school and see if they have a later semester start, if that might be possible. But in the interim, keep seeing if you can get an earlier appointment, because we do add some as we can, as much as we can. Ms. Sharlina, Hussain, Morgan. Oh, I mean, everyone going last, I echo everything that everyone said. And the one thing I will say is, you know, Bangladeshi students have options. They can choose Australia, they can choose UK, they can choose Malaysia. So why the US? I know we have two incredible panelists who shared why US. As an American who studied in the United States, আমিও নামকরা ইউনিভার্সিটি পড়াশোনা করছি, রাইট? আমার বাবা যোগ করতো ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, ওই তিনটার মধ্যে না career na hole talo to ar ki hoba, right? But I say that it's okay to change your mind, and the United States education system, in my belief, is the one and only place in the world where you can go. Maybe you do one thing, you do a double major, you change your mind, and that's okay, because in the American education system, you can do that and you can figure it out along the way. I know Bangladeshi education system O level, A level থেকে একটা strict একটা পথে থাকে না, সো না ওইটা না করলে তো আমি কি হয়ে যাব, ঢাকা ইউনিভার্সিটি না পড়াশোনা করলে আমার পুরো লাইফ কি হয়ে যাবে না। So I'm here to tell you as the American diplomat that actually if you look to study in the United States, 4,000 plus universities, 50 states, there is something for you. Just take the time and the effort to find what's good for you, and it doesn't always have to be Ivy League. দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মাটা 2টায়, সোমবার সকাল 11:30 শুক্রবার দুপুর 3টায়। দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটার সরাসরি দেখতে পারেন। ফেসবুক, টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনি দেখতে পারেন। মিস সুবা সাইমা জাফরিনী মুস্তাফিজ, মিস অরুণিমা চৌধুরী, মিস্টার লিয়াম গার্ডিনার, মিস্টার নাথান ফলুক, মিস শার্লিনা হুসাইন মর্গান এবং মিস্টার সোহেল ইকবাল, অনেককে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস অ্যান্ড শেয়ারিং ইউর থটস। উই হোপ আওয়ার প্রমিজিং স্টুডেন্টস উইল গেট ক্লিয়ার কনসেপ্ট অন US student visa and its process. From this discussion, they will also register for joining the fairs in Dhaka and Chattogram.
দর্শক, বিশ্বজুড়েই শিক্ষার্থীদের কাছে যেটি আমি শুরুতেই উল্লেখ করেছিলাম, উচ্চ শিক্ষার জন্য অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্র, এবং আমার অতিথিরা অত্যন্ত বিস্তারিতভাবে বলেছেন শঙ্কিত হবার কিছু নেই, ভয় পাবার কিছু নেই, অনেক সহজ, অনেক অপরচুনিটি, অনেক অপশনস যুক্তরাষ্ট্র রয়েছে, যেটা পৃথিবীর আর কোথাওই পাওয়া যাবে না। এবং বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এই ধারাটা উন্মোচিত হচ্ছে। প্রচুর শিক্ষার্থী বাংলাদেশ থেকে, আমরা জানি যে এক ইউনেস্কোর তথ্য অনুযায়ী প্রতি বছর উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ থেকে বছরে 70 থেকে 90,000 শিক্ষার্থী দেশের বাইরে যায়, যাদের একটা বড় অংশই যাচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্রে। এবং বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সঠিক তথ্য পৌঁছে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশে এবং এডুকেশন ইউএসএ কাজ করছে, এবং বাংলাদেশের যে দূতাবাস রয়েছে যুক্তরাষ্ট্রের, তার সঙ্গে সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে চলেছে শিক্ষার্থীদের সাহায্য করবার জন্য। এবং আজকের এই আলোচনার সূত্র ধরেই আমরা ইতি টানতে চাই যে বাংলাদেশের শিক্ষার্থীরা আরও সহজে নিজেদের শিক্ষা এবং গবেষণার কাজ অব্যাহত রাখতে পারবে যুক্তরাষ্ট্রে, এবং এই আশা ব্যক্ত করে এবং যে ফেয়ার আছে সামনে, মেলা আছে সামনে, সেই মেলার সাফল্য কামনা করে আজকের এই অনুষ্ঠানের ইতি টানছি। আপনাদের সবার জন্য শুভকামনা।